এটাতে আমরা আছে না পুরা ধরো ইয়া বেস পড়াশোনা করবো, মানে যেটা পরীক্ষায় আসবো ওই বেসিকে পড়াশোনা করবো। তোমাদের একটা অধ্যায় যে অমনে পড়াই, এইচএসসির মতো যেমন পড়াই, ঠিক আছে? দেখো, ডাব্লিউ ইজ ইকাল টু জেড আইটি, কিউ সমান সমান আইটি, জেড ইজ ইকাল টু এম ডিভাইডেড বাই এন এফ, ঠিক আছে? এখন ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হইতেছে, ধরো তুমি এটা একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রের মধ্যে দ্রবণ নিছ, ধরো জিঙ্ক সালফেট দ্রবণ নিছ। জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে তুমি একটা দণ্ড দিবা, ঠিক আছে? দণ্ড হিসেবে তোমার জিঙ্ক দণ্ড থাকতে হবে। এখন এই জিঙ্ক দণ্ডটা হয় তোমার এখানে কি করবে, জিঙ্ক কি করবে, ত্যাগ করবে। জিঙ্ক কি করবে, হয় 2+ জিঙ্ক, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি করবে, জিঙ্ক 2+ হবে। এটা কখন হবে, যদি ধরো এই যে এরকম আরেকটা পাত্র থাকে, ওইখানে জিঙ্ক সালফেট থাকে, এই কেমিক্যাল রিঅ্যাকশনটা চলতে থাকবে, একটা অ্যানোড হিসেবে কাজ করে, একটা ক্যাথোড হিসেবে কাজ করে। তো এইরকম যখন হয় আর কি, এগুলো দেখানোর আগে আমি জাস্ট খালি এই সূত্রটা, আচ্ছা অ্যানোড ক্যাথোড তারপরে তড়িৎদ্বার এগুলো নিয়ে কথা বলা লাগবে আগে, এগুলো মুছো। এই দেখছো এমনি পড়া হয় না, না বুঝা বললে। দেখো, তড়িৎ রসায়ন অধ্যায়ে আমরা বেশ কিছু জিনিস পড়বো। এটা হইতেছে, আমরা ধরো এই যে ইলেকট্রিক্যাল যে সেল গুলো পড়ছিলাম না, ধরো বিভিন্ন ব্যাটারি, তারপরে ধরো মোবাইলের চার্জারের সেল, এই সেল গুলো পড়ছিলাম না। এই সেল গুলা যে গঠিত হয়, এটা হচ্ছে তড়িৎ রসায়নের মাধ্যমে গঠিত হয়। এখানে আমাদের দুইটা জিনিস থাকে, তড়িৎদ্বার থাকে আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে। এখন তড়িৎদ্বারটা কি? তড়িৎদ্বারটা হচ্ছে একটা দণ্ড, ঠিক আছে? তড়িৎদ্বারটা কি? একটা দণ্ড। এখন এই দণ্ডটা কিসের উপর নির্ভর করে, ধরো এটা আমার জিঙ্ক দণ্ড হইতে পারে, প্লাটিনাম দণ্ড হইতে পারে, হাইড্রোজেন দণ্ডও হয়। এখন হাইড্রোজেন দণ্ডটা কি জানো, এটা হচ্ছে কি আমার, এটা কি বলে, আদর্শ, ঠিক আছে? আদর্শ। এটার যে ইএমএফ এর যে ভ্যালুটা, ইএমএফ এর ভ্যালুটা আমার কি হয়, জিরো হয়। ইএমএফ এর ভ্যালু বা ই সেল এর ভ্যালুটা এটা আমার জিরো হয়, ইএমএফ বা ই সেল কি হয় আমার, জিরো হয়। এইটার সাপেক্ষে হচ্ছে আমরা এগুলার যে ইএমএফ এর যে ভ্যালু বা ই সেল এর ভ্যালুটা আমরা কি করি, ডিফাইন করি। এখন এটা তো গেলাম কি তড়িৎদ্বার। এখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এখন দ্রবণ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হইতেছে আমার তড়িৎ বিশ্লেষ্য, আর আরেকটা কি, তড়িৎ পরিবাহী। আচ্ছা দেখো, তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ, দ্রবণ দুই ধরনের হয় আর কি। একটা হইতেছে সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, আর আরেকটা হইতেছে কি, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আমরা সবল এসিড আর দুর্বল এসিড করছিলাম না? সবল এসিডটা কি ছিল বলতো, যেগুলো জলীয় দ্রবণে 90 to 95% কি করবে, ডিসোসিয়েশন করবে। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা 90 to 95% পর্যন্ত ডিসোসিয়েশন হবে। ডিসোসিয়েশন হবে মানে কি, দেখো এই তড়িৎ বিশ্লেষ্য গুলা, যেমন ধরো জিঙ্ক সালফেট, এটা কি একটা সবল তড়িৎ বিশ্লেষ্য। এখানে যে জিঙ্কটা আছে, এই জিঙ্ক কি করবে, ক্রমাগত দুইটা করে ইলেকট্রন রিডিউস করতে থাকবে এবং জিঙ্ক 2+ পরিণত থাকবে। একই সাথে এখানে যে সালফেটটা আছে, SO4 2-, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। মানে এটা ত্যাগ করলে এই কি করবে, এই দুইটা ইলেকট্রন 2- টা গ্রহণ করবে। গ্রহণ করার মাধ্যমে এই জিঙ্ক আর সালফেট একসাথে মিলবে, জিঙ্ক সালফেট তৈরি করতে থাকে। এটা কি আমার সবল তড়িৎ বিশ্লেষক। এখন সবল তড়িৎ বিশ্লেষক কি হয়, এটা যখন নাকি ধরো আমি পানিতে দিব, জিঙ্ক সালফেটটা আমি পানিতে দিব, তখন এটা কি করবে, জিঙ্ক প্লাস, জিঙ্ক 2+ আর SO4 2- আকারে কি থাকবে, দ্রবণে অবস্থান করবে। এখন আমরা দুই ধরনের সেল দেখি, ঠিক আছে? এটা একটা দেখি, এটা দেখি। দেখো এখানে আমার একটাই দ্রবণ থাকে, ঠিক আছে? একটা নির্দিষ্ট দ্রবণ থাকে। এখন যখন নাকি দ্রবণ থাকে, আমরা যে ইলেকট্রোপ্লেটিং পড়ছিলাম না, ইলেকট্রোপ্লেটিং, এই ইলেকট্রোপ্লেটিংটা হয়তো এইভাবে, এখানে একটা হচ্ছে আমার অ্যানোড হিসেবে কাজ করে, আর একটা কি হিসেবে কাজ করে, ক্যাথোড হিসেবে কাজ করে। এখন অ্যানোড আর ক্যাথোড জিনিসটা কি,
অ্যানোডটা কি? অ্যানোড হইতেছে আমার যে তড়িৎদ্বারে জারণ সম্পন্ন হয়। কি হবে আমার? জারণ সম্পন্ন হবে। এখন জারণ কার হয়? অ্যানোডে জারণ হয়। ধরো এটার মধ্যে আমার জিঙ্ক আছে, ঠিক আছে, আর এটার মধ্যে আছে আমার কপার। এখন এই জারণ কে হবে বা কে জারক বা কে অ্যানোড হিসেবে কাজ করবে, কে ক্যাথোড হিসেবে কাজ করে, এটা আবার ডিফাইন করা যায়। এগুলার নির্দিষ্ট ই সেলের ভ্যালু আছে। এখন যার ই সেলের ভ্যালু যত বেশি সেটা অ্যানোড হিসেবে কাজ করে, ঠিক আছে। মানে দেখো জিঙ্কের হইতেছে আমার -0.76 ভোল্ট, এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে, ঠিক আছে, হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে। কপার হচ্ছে কি +0.34 ভোল্ট, ঠিক আছে। এখন এইখানে দেখো তো কার সবচেয়ে বেশি? কপারের বেশি। তাহলে কপার কি করবে? এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে কপার কি করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আর জিঙ্কটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমার গ্যালভানিক। এটা কি সেল? গ্যালভানিক সেল। একটা গ্যালভানিক সেল আর একটা কি সেল মনে আছে? একটারে বলা হয় গ্যালভানিক সেল আর একটারে কি বলা হয়? গ্যালভানিক মনে হয় এটারে বলা হয়, আর ওইটারটা মনে নেই। এটাতে একটা লবণ সেতুর দরকার হয়। তোমরা পড়ছো না এগুলা লবণ সেতুর ব্যবহার? এখানেও লবণ সেতু আছে। আর যাই হোক, এটা কি সেল বলা হয় আমার আজকে প্রিপারেশন নাই এই অধ্যায় সম্পর্কে, তারপরও মোটামুটি তোমাদের দেখাই। এখন কথা হইতেছে, দেখো এই যে এখানে জিঙ্ক, ধরো কপার অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোডের কাজ কি? জারণ। অ্যানোড যদি জারণ হয় তাহলে এ কি করবে? ইলেকট্রন ছাড়বে না, ইলেকট্রন ছাইড়া দিবে না। দেখো এই কপার যদি ইলেকট্রন ছাড়ে তাহলে এটার কি হইতে থাকবে বলো তো? ক্ষয় হইতে থাকবে না? ও ভুল লিখছি, কপারটা তাহলে এই পাশে হবে, অ্যানোড। অ্যানোড সবসময় বাম পাশে হয়, ঠিক আছে, আর ক্যাথোডটা কি হয়? ডান পাশে হয়। এখন দেখো আমার ইলেকট্রোলাইট মনে পড়ছে, লাস্ট সেমিস্টার রেডি করছিলাম, গত সেমিস্টারে। এখন দেখো এই যে ইলেকট্রোলাইটিক সেলে আমরা একটা ইলেকট্রোলাইট ব্যবহার করি, একটা ইলেকট্রোলাইট ব্যবহার করে এখান থেকে ইলেকট্রোপ্লেটিং করতে পারি আমরা এখানে। এখন দেখো জিঙ্ক যখন নাকি এই যে ক্রমাগত এই যে ইলেকট্রনটা রিডিউস করবে, তাহলে এই দ্রবণটাতে কি বাড়তে থাকবে বলতো? প্লাস বাড়তে থাকবে না? প্লাস চার্জটা বাড়তে থাকবে না? এখন কপার কি হিসেবে কাজ করতেছে বলতো এখানে? ও আচ্ছা, আমি এটা উল্টা দেখাইতেছি। এই যে কপারটা কি করবে বলতো? ইলেকট্রন ত্যাগ করতে থাকবে, ফলে কপারটা কি হইতে থাকবে? কমতে থাকবে, কমতে থাকবে। এখন যখন এই কপার কমতে থাকতেছে, তাহলে এইটা কমতেছে, তার মানে কি এখানে ধনাত্মক চার্জটা বাইরে যেতেছে না? এখন জিঙ্কেরটা কি বলতো? -0.76 ভোল্ট, এটার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কি? ঋণাত্মক। তার মানে এ সহজে কি করবে? ইলেকট্রন রিসিভ করতে পারে। তাহলে এইখানে কি করবে? এই যে জিঙ্ক, জিঙ্ক 2+, এখানে এই যে পাত্রে ধরো জিঙ্ক 2+ আছে, পাত্রে কি আছে? জিঙ্ক সালফেট দ্রবণ আছে। এই জিঙ্ক সালফেট দ্রবণে এই জিঙ্কটা কি আছে বলতো? জিঙ্ক 2+ আকারে আছে না? এই জিঙ্ক 2+ এই প্লাস ইলেকট্রনটা রিসিভ করে জিঙ্কে পরিণত হবে, ঠিক আছে, জিঙ্কে পরিণত হবে। এখন এই যে জিঙ্কে পরিণত হইলো, এটা কি আর দ্রবণে থাকতে পারবে? এটা কি করে? এইটার গায়ে এভাবে লাগতে থাকে, এটার গায়ে কি হইতে থাকে? জমা হইতে থাকে, ফলে একটা কি হইতেছে? আমার রিডিউস হইতেছে, আর এটার কি হইতেছে? এডিশন হইতেছে। এটা কতটুকু কতটুকু সময় পর্যন্ত চলতে থাকবে বলতো? যতক্ষণ পর্যন্ত আমার এই দ্রবণে জিঙ্ক সালফেট থাকে, যতটুকু পর্যন্ত দ্রবণে কি আছে? জিঙ্ক সালফেট আছে, ততটুকু সময় পর্যন্ত কি থাকে? চলতে থাকে এটা। জিঙ্ক সালফেটটা শেষ, আমার এই সেলের কাজ করা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই জন্য ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি? লিমিটেড থাকে, টাইম লিমিটেড। কিন্তু গ্যালভানিক সেলে কি হয়? গ্যালভানিক সেলে দুইটা ভিন্ন পাত্র রাখা হয়, দুইটা ভিন্ন পাত্রে দুইটা বিভিন্ন ইলেকট্রোড রাখা হয়, এবং দুইটা ভিন্ন, মানে এই ইলেকট্রোডের দ্রবণ রাখা হয়, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখা হয়। যেমন ধরো এটা আমার কপার দণ্ড, এটা আমার জিঙ্ক দণ্ড। এখানে আমার কি আছে? কপার সালফেট আছে, ঠিক আছে, এখানে আমার কপার সালফেট আছে, এখানে কি আছে? আমার জিঙ্ক সালফেট আছে। এখন কপার কি করে? অ্যানোড, মানে কি অ্যানোডে জারণ হয় না, এটা আমার অ্যানোড দণ্ড। এখন এটা কেন অ্যানোড হিসেবে কাজ করবে? কারণ কপারের এই যে ইলেকট্রোনেগেটিভিটির যে ভ্যালু বা ইএমএফ এর যে ভ্যালু, সেটা কত? +0.64, এটা সবচেয়ে বড়। তো এটা কি করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। এখন অ্যানোডে কি হয় বলতো? জারণ হয়। জারণ মানে কি? ছাড়ন। মানে এই কপার দণ্ডটা কি করবে? দুইটা ইলেকট্রন রিডিউস করবে, ঠিক আছে, দুইটা ইলেকট্রন রিডিউস করবে। এখন এই যখন নাকি দুইটা ইলেকট্রন রিডিউস করছে, এর ত্যাগকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করবে বলতো? এখানে Cu2+ আছে, SO4 2- আছে, তাহলে কে রিসিভ করবে বলতো? এই দুইটা ইলেকট্রন এখান থেকে রিসিভ করবে কে? এই যে এই কপার সালফেটটা গ্রহণ করবে না?
নাকি সালফেটটা গ্রহণ করবে? সালফেট 2 মাইনাস, SO4 2 মাইনাস, 2 মাইনাস মানে কি বলতো? এই ইলেকট্রন অলরেডি রিসিভ করে রাখছে, তাহলে এই 2 মাইনাস কি করতে পারবে? এইখানে এই যে কপারটা কি করবে? রিসিভ করবে। তাহলে এইখানে বাইরে যাবে এটা কি বলতো? SO4 2 মাইনাসটা বাইরে যাবে না, মানে কি নেগেটিভ আয়নটা বাড়তে থাকবে, মানে এটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে, পাত্রটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই যে এইখানে নেগেটিভ হয়ে গেছে, এই কপার 2 প্লাস এই যে ছাড়ছে, এই ছাড়ার কারণে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস এখানে যাবে, এই যে এখানে যাবে, এই জিঙ্ক দণ্ডে আসবে, এখানে ইলেকট্রন ছাড়ছে না, ইলেকট্রন ছাড়ছে না, এই ইলেকট্রনটা কি করবে? এখন দেখো এখানে আসতেছে, এখন এইটার জিঙ্ক সালফেট থেকে কি করবে? জিঙ্ক এখানে এসে যুক্ত হতে থাকবে, জিঙ্ক কি করবে? এখানে এসে যুক্ত হতে থাকবে, মানে এখানে আমার জিঙ্ক দুইটা ইলেকট্রন রিসিভ করবে, এই যে এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল না, এইটার কারণে এই ইম্পালসের কারণে এখানে জিঙ্ক কি করতে থাকবে? ইলেকট্রন রিসিভ করে এখানে জমা থাকবে। তাহলে এখানে কি বাড়তেছে বলো তো? এখানে কোনটা বাড়তেছে? যদি ইলেকট্রন রিসিভ করে মানে কি জিঙ্ক 2 প্লাস বাড়তেছে না, এখানে জিঙ্ক 2 প্লাসটা বাড়তেছে না, মানে এখানে ধনাত্মক চার্জ বাড়তেছে। তার মানে দেখো একটাতে আমার নেগেটিভ চার্জ বাড়তেছে, আরেকটাতে আমার ধনাত্মক চার্জ বাড়তেছে। তাহলে এইটা রিডিউস করার জন্য আমরা একটা কি দেই? কি দেই? লবণ সেতু দেই। এই সল্ট ব্রিজের কাজটা কি? সল্ট ব্রিজের কাজ হইতেছে এইটার মধ্যে আমার কি থাকে? একটা তড়িৎ বিশ্লেষক, সবল তড়িৎ বিশ্লেষক একটা কি থাকে? দ্রবণ থাকে, KCl থাকতে পারে, তারপরে সোডিয়াম ক্লোরাইড থাকে না, KClটাই বেশি থাকে। এখন KCl এর কাজ কি? এই K প্লাসটা এই পাশে আসবে, এখানে KSO4 তৈরি করবে, KSO4 তৈরি করবে, আর এই পাশে যায় এই যে Cl মাইনাসটা যুক্ত হয়ে এখানে কি করবে? জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। জিঙ্ক ক্লোরাইড তৈরি করলে দেখো তো এখানে বিক্রিয়াটা কি সচল আছে না? ফলে এই কপারটা আরো ডিসোসিয়েট হইতে থাকবে, এই সল্ট ব্রিজ থেকে আইসা এগুলার কি করে দিবে? মীমাংসা করে ফেলবে। বুঝতে পারছো? এমন কথা হচ্ছে কি পরিমাণ কপার ক্ষয় হয়েছে বা কি পরিমাণ জিঙ্ক এটার গায়ে লাগছে, সেটা আমরা কিভাবে বের করব? সেটা আমরা বের করি হইতেছে একটা সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু ZIT বা W ইজ ইকুয়াল টু Q বা W প্রপোর্শনাল টু Q। মানে দেখো, হ্যাঁ সরি আমরা বেসিক করতেছি, এটা কি W প্রপোর্শনাল টু Q, মানে কি পরিমাণ আমার বিদ্যুৎ, সরি কি পরিমাণ আমার এই যে গ্রাম এখানে ডিসোসিয়েট হবে বা সঞ্চিত হবে, সেটা ডিপেন্ড করবে কি পরিমাণ চার্জ এটার মধ্যে দিয়ে আদান প্রদান হয়েছে। ঠিক আছে? কি পরিমাণ কি বলছি? চার্জ, কারেন্ট না, কি বলছি? চার্জ। এখন এই কিউ সমান সমান আমি কি বলতে পারি বলতো? চার্জ সমান সমান কি? তড়িৎ প্রবাহ যতটুকু সময় ধরে চলছে সেটার গুণফলটাই কি আমার চার্জ না? মোট চার্জ না? তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু আমি কি বলতে পারি? তাহলে ডাব্লিউ প্রপোর্শনাল টু আইটি। তাহলে এই প্রপোর্শনাল টু উঠাইতে হবে, এই প্রপোর্শনাল টু উঠায় আমরা বসাই কি? জেড আইটি। এটার কি বলা হয়? তড়িৎ প্রবাহের তুল্যাঙ্ক। ঠিক আছে? এই তড়িৎ তুল্যাঙ্কটা এক একটার জন্য এক এক মান হয়ে থাকে। ঠিক আছে? একটার জন্য কি এক এক রকম ভ্যালু হয়ে থাকে। হয় তোমার এই জেড এর ভ্যালুটা ডিরেক্ট বলে দিবে যে তড়িৎ ইকুইভ্যালেন্ট ভ্যালু, দেখো তো বাংলাটা কি? এটা তো ইলেকট্রিক ইকুইভ্যালেন্ট ভ্যালু ইংলিশে, তড়িৎ তুল্যাঙ্ক খুব সম্ভবত, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কই। আচ্ছা জেডটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন দেখো এই যে আমি যে জেড এর ভ্যালুটা বের করলাম, মানে জেড এর যে ভ্যালুটা, এখন ধরো আমার কাছে বলা নাই যে এই জেডটার ভ্যালু তোমার দেওয়া নাই, তাহলে কি তোমার করা লাগবে না? তাহলে করবা কিভাবে? এই জেড সমান সমান এম ডিভাইডেড বাই এন এফ। এই এমটা কি? মলিকুলার ওয়েট, এমটা কি? মলিকুলার ওয়েট। এখন দেখো এখানে কপার আছে না, তাহলে কপারের মলিকুলার ওয়েট 63.5। ঠিক আছে? যদি বলে জিঙ্ক, জিঙ্কের মলিকুলার ওয়েট নিবা, এই যে পিরিয়ডিক টেবিলে দেখো দেওয়া আছে, কয়েকটা জিনিস কয়েকটা নাম মানে মান মুখস্থ করবা। পিটি, এজি, জিঙ্ক, কপার। না 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 না, একদম যেটা আছে ওইটা বলতে হবে, কারণ এই ক্ষেত্রে ডাব্লিউ এর মানটা খুবই সামান্য হয়। সো 63.5 এর জায়গায় দেখো 45 দেওয়া আছে, 63.45। তো তুমি চাইলে 60 আছে না 54, ও হ্যাঁ 54, ওইটা ধরেই তোমার করতে হবে, মানে একদম একজ্যাক্ট ভ্যালুটা করতে হবে। তাহলে দেখো তো মলিকুলার ওয়েট। এখন এনটা কি? এনটা হইতেছে এইটার যোজনী বা কি কয়টা ইলেকট্রন সে ডোনেট করছে, যোজনী না সরি, কয়টা ইলেকট্রন সে ডোনেট করছে। দেখো এই জায়গায় কপার যদি দুইটা ইলেকট্রন না করে কপার প্লাস হইতো, যদি কপার প্লাস হইতো তখন কি হইতো? আমার এই এন এর ভ্যালুটা হইতো 1। ঠিক আছে?
বা তোমারে বলবে যে যোজনী বা ভ্যালেন্সি, দেখো যোজনীর কথা যদি বইলা দেয়, ইংলিশে তো বলে ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে ওইখানে হয় যোজনীয় বুঝায়, আবার কয়টা ইলেকট্রন সে ছাড়ছে বা গ্রহণ করছে সেটাও বুঝায়। তুমি বুঝতেছো? লিখতেছো? আচ্ছা, এই ভ্যালেন্সি দ্বারা সেটাও বুঝায়। আর এই অ্যাপটা কি? ফ্যারাডে। ফ্যারাডে কনস্ট্যান্ট। এই অ্যাপটা কি? ফ্যারাডে কনস্ট্যান্ট। এখন এই ফ্যারাডের ভ্যালুটা 1 ফ্যারাডে সমান সমান হইতেছে আমার 96,500 কুলম। 1 ফ্যারাডে সমান সমান কি? 96,500 কুলম। তাইলে দেখো তো আলটিমেটলি আমি কি পাইতেছি, আমি যদি এই সূত্রটা সুন্দর করে দাঁড় করাই, তাহলে কি পাইতেছি, আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি, অথবা আমি কি পাইতেছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন এফ আই টি, এম আই টি ডিভাইডেড বাই কি? এন এফ। ঠিক আছে, এখানে আমি সবগুলো লিখে দিই। ডাব্লিউ হইতেছে আমার ক্ষয়কৃত ক্ষয়কৃত ধাতুর পরিমাণ। ঠিক আছে, ক্ষয়কৃত ধাতুর পরিমাণ। তারপর এখানে জেডটা হইতেছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তারপর এনটা হইতেছে যোজনী বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা। বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা। এফটা কি? ফ্যারাডের ধ্রুবক। মানটা হইতেছে আমার 96,500 কুলম। আণবিক ভর। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে এখানে? ওই 96,500 কুলম ইলেকট্রন সংখ্যা, বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, এটা কয় রিকার। ও আচ্ছা, বুঝা যায় না? এটা তো সুন্দরই দেখা যাচ্ছে, কয় রিকার যেটা। বুঝা গেছে? পুরোটা বুঝছো? দেখো, এই পার্ট থেকে তোমাদের একটা নাম্বার কোশ্চেন দিবেই মাস্ট। একটা সৃজনশীল বের করো, একদম লাস্টের পেজে দেখো একটা সৃজনশীল আছে, একটা সৃজনশীল বের করো। যে কোনো একটা সৃজনশীল আমার বলো। আচ্ছা, দাও। মুইতে ফেললাম। কি দেওয়া থাকে? তুল্যাঙ্কর মানটা দেওয়া থাকে, দেখি। তড়িৎচালক বল নির্ণয় করো। বাধা সৃষ্টি হবে, এটাও লাগবে না। অ্যালুমিনিয়াম পাত্রে কোষ বিক্রিয়া ছিদ্র হয়ে যাবে কিনা। 23 সালের বই আর এবারের মধ্যে পার্থক্যটা কি? কি ভিডিওতে আসবে? না, এইটাতেই রেকর্ড হইতেছে। মানে এখন ভয়েস ওভারটা মানে মাইক্রোফোন হিসেবে এটা কাজ করতেছে। তোমার মাইক্রোফোন না, ফোনের মাইক্রোফোন না। একই তো, দুইটাতেই একই। দেখো, এই জায়গায় আমি পুরো প্রশ্ন দেখলাম। নিকেলের লবণ, ঠিক আছে, নিকেলের লবণ একটি পাত্রে সংরক্ষণ করছেন। এখন বলছে গ নাম্বার প্রশ্ন, লবণের দ্রবণে, উদ্দীপকের লবণের দ্রবণে 60 মিনিট যাবত 0.1 কুলম বা 0.1 এম্পিয়ার, সরি 0.1 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ
ধাতু জমা হবে। দেখছো ম্যাক্সিমাম বলছি ইএমএফ বের করো, ইএমএফ বের করো। তারপরে আরেকটা দেখাই, আরেকটা কোশ্চেন, মানে এই পার্ট থেকে এত কোশ্চেন দেয় না, কিন্তু ইদানিং এই পার্ট থেকে একটা কোশ্চেন দেয়, মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, তাইলে কি পরিমাণ আর অবশিষ্ট আছে, অবশিষ্টের পরিমাণটা বের করতে বলে। এটা আমি তোমাকে দেখাই দিব, এটা যে নার্সারের সমীকরণ যখন পড়াবো তারপরে। তারপরে হ্যাঁ, আজকেই শেষ করে ফেলবো, আর সর্বোচ্চ আর একদিন যদি লাগে আর কি, একদিন নিব। এটা অনেক ইজি হতে, এটা কোনো নোটই করে নি এটা। এটা থেকে তোমার অ্যাডমিশনে এরকম আহামরি কোশ্চেন করে না। দেখো দুইটা কোশ্চেনই পাইছি, একটা হচ্ছে গিয়া ধরো 19 বোর্ডের, এটা 19 আর 15 বোর্ডের, আর এটা পাইছি গিয়া বরিশাল 19, মনে হয় বরিশাল নাম আমার সেই 19 কি জানি বলতে পারি। একটা কি কোনটা? ও আচ্ছা, এটা তোমাদের বুঝাই দিব, এটা সেল সেল স্ট্রাকচার, মানে সেল এভাবে প্রকাশ করে দিব। দেখো নিকেলের একটা লবণ একটা পাত্রে সংরক্ষণ করছে, আমার কোন পাত্রে সংরক্ষণ করছে কি করছে এটা আমার এখন দেখার বিষয় না, আমার প্রশ্নটা দেখার বিষয়। বলছে লবণে দ্রবণে 60 মিনিট যাবত 0.1 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ ধাতু জমা হবে। দেখো লবণটা কিসের বলতো? নিকেলের। তাইলে আমার ডাব্লিউ সমান সমান আমরা কি জানি, জেড আইটি। হয় আমি নিকেলের তড়িৎ তুল্যাঙ্কের ভ্যালুটা আমি মুখস্থ করব, অথবা আমি এটার এম ডিভাইডেড বাই এন এফ ইন্টু আইটি এইভাবে করবো। এখন আমার পক্ষে সম্ভব না এটার মানটা মুখস্থ করা, 0.00014 নিউটন পার কুলম, এটা হয়তো খুব সম্ভবত মান নিকেলেরটা। আরে এটা এখানে না, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা এটা বইয়ে দেওয়া আছে, মুখস্থ করা যায়। আচ্ছা তুমি নিকেলেরটা বলো, আমরা এটাই বের করে ফেলি। নিকেলের কত? 58.58 খুব সম্ভবত, বা 6934 ডিভাইডেড বাই। এখন দেখো তো নিকেল কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে বলো তো? নিকেল বলো কয়টা? একটা না দুইটা? দুইটা। এটা সবচেয়ে বেশি স্টেবল, ঠিক আছে। 2 ইন্টু 96,500 ভাগ দিলে দেখবা যে এই ভ্যালুটাই আসে। দেখো 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে 96,500, 2 ফ্যারাডে। ও আচ্ছা, তোমাদের এখানে একটা এমসিকিউ আছে, ঠিক আছে। এমসিকিউটা কি? ধরো একটা সোডিয়ামের দ্রবণ দেওয়া আছে, ঠিক আছে। এই দ্রবণে কত কুলম চার্জ দিলে এটা থেকে তুমি একটা ইলেকট্রন অপসারণ করতে পারবা। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত ফ্যারাডে তোমার দিতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি 3টা ইলেকট্রন বের করতে হবে না? একটা ইলেকট্রন বের করার জন্য 1 ফ্যারাডে, তাহলে 3টা ইলেকট্রন বের করার জন্য কি 3 ফ্যারাডে, তার মানে 3 ইন্টু 96,500। আর এটার ক্ষেত্রে কি হবে? শুধু 96,500 কুলম। বুঝতে পারছো? মনে রাখো কুলম্বের ক্ষেত্রে কিন্তু এটা তোমার বুঝা করা লাগবে, কেউ তো সোজাই। তাহলে দেখো তো এইখানেও বলছে, দেখো অ্যালুমিনিয়াম এখানে আছে কি বলছে, অ্যানোডের তড়িৎদ্বার। অ্যানোডে কি আছে বলো তো?
অ্যানোডে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। এটা যে অ্যানোডে আছে সেটা আমরা কিভাবে বুঝবো যে অ্যানোডে আছে? দেখো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে কি? অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কখন হয়? জারণ হইলে, জারণ মানে কি? ছাড়ন, ইলেকট্রন ত্যাগ করলে তো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হইছে। এটার জন্য আমরা বুঝবো যে এটা জারণ। আর এখানে দেখো টু প্লাস থেকে কি হইছে? এক্স হইছে। এখন টু প্লাস মানে কি? এর আগে কি ছিল? ইলেকট্রন গ্রহণ করছিল, সরি ইলেকট্রন ত্যাগ করছিল, এখন ইলেকট্রনটা গ্রহণ করে কি হয়ে গেছে? মুক্ত পরমাণু হয়ে গেছে। তার মানে কি করছে সে? বিজারণ করছে বা গ্রহণ হইছে। এটা একটু কমপ্লিকেটেড, বুঝা লাগবে। আর এইটা হইতেছে, এটা দ্বারা বুঝাইতেছে যে এটা একটা লবণ সেতু। এটা দ্বারা কি বুঝতেছে? লবণ সেতু। আমি একটু পরে দেখাই এই জিনিসগুলা। সেল কিভাবে প্রকাশ করা হয় তাহলে দেখো তো, অ্যানোডের তড়িৎ বিশ্লেষণ। অ্যানোডে, অ্যানোডে কি আছে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তিনটা পাত্র, মানে অ্যালুমিনিয়াম কত? 27, 27 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। কত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করছে বলো তো? 0.2 এম্পিয়ার। কত মিনিট? 25 মিনিট। মানে 25 মিনিটে 25 60 সেকেন্ড। এইখান থেকে তুমি ডাব্লিউর মানটা পাবা। এখন ডাব্লিউর মানটা অবশ্যই তুমি গ্রামে পাবা। কিসে পাবা? গ্রামে পাবা। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? স্থির তড়িতে কি করছে আমরা বলো তো? শুধুমাত্র কুলম্ব করছি। দেখো 10 কুলম্ব, মানে বুঝতেছো এই চার্জটা কত ছোট? কুলম্বের চার্জটা কেন ছোট? কারণ ওইখানে আমরা সবকিছু কি করছি? বিন্দু আধানের জন্য করছি। বুঝতে পারছো? ওইখানে আমরা সবাই মাইক্রোস্কোপ দিয়ে পড়াশোনা করতেছি, মানে মাইক্রোস্কোপ চোখে লাগায় পড়াশোনা করতেছি। আর এটা হচ্ছে তোমার রিয়েল লাইফ পড়াশোনা। এই পার্টটা তো বুঝা গেছে তাই না? এখন আসো আমরা সেলের প্রকাশ করবো, মানে সেল কিভাবে লিখতে হয়, সেল আমরা কিভাবে লিখি ওইটা দেখবো এখন। দেখো আমরা কি পড়লাম? যে অ্যানোড, অ্যানোড পড়লাম না? অ্যানোড পড়লাম, আর কি পড়লাম? ক্যাথোড। এখন অ্যানোড তড়িৎদ্বারে কিভাবে প্রকাশ করা হয়, ক্যাথোড তড়িৎদ্বারে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমার দেখতে হবে। দেখো অ্যানোডে কি হয়? আমার জারণ হয় না? জারণ মানে কি? ক্ষারণ। তাহলে দেখো, ধরো আমার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা কি এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে। তাহলে অ্যালুমিনিয়ামটা হবে আমার সলিড। ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা কি হবে? সলিড। এখন অ্যালুমিনিয়াম থেকে কি হবে বলতো? তিনটা ইলেকট্রন ত্যাগ করে সেটা কি হবে? অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পরিণত হবে। এখন কি বলছিলাম বলতো? যখন নাকি আমরা গ্যালভানিক সেলে দেখছিলাম, যদি আমি দণ্ড হিসেবে অ্যালুমিনিয়াম নেই, তাহলে আমার দ্রবণ হিসেবে কি নিতে হবে বলতো? অ্যালুমিনিয়ামের সালফেট নিতে হবে না? এটা নিতে হবে না? এটা কিন্তু নিতে হবে। তাইলে এইটা কি বলতো? অ্যাকুয়াস। এই যে এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসটা যখন এটা করছে, এটা কিসে চলে আসছে বলতো? অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যাকুয়াসে চলে আসছে না? অ্যাকুয়াসে চলে আসছে। সো এইটার একটা দাগ দ্বারা লেখা হয়। এই দাগটা দ্বারা বুঝাইতেছে অ্যালুমিনিয়াম থেকে আমার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয়েছে, এবং এটা অবশ্যই আমার অ্যানোড তড়িৎদ্বার। এটা কি হবে? আমার অ্যানোড তড়িৎদ্বার। এখন এনি হাউ এই জিনিসটা যদি এইরকম হয়ে যায়, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যাকুয়াস থেকে অ্যালুমিনিয়াম সলিড, তখন তোমার বুঝতে হবে এটা হচ্ছে না তোমার ক্যাথোড তড়িৎদ্বার। ঠিক আছে, এটা কি তোমার ক্যাথোড তড়িৎদ্বার। ক্যাথোড তড়িৎদ্বারের সময় সর্বদা আমার এই প্লাস চিহ্নটা আগে আসে, এইটা পরে আসে। আর এটা দ্বারা বোঝায়, মানে দেখো এই দাগ দ্বারা বোঝায় দাগের কি পাশে? বাম পাশে। বাম পাশে আমার বাম পাশে, তোমাদের কি? তোমরা তো দেখতেছো ডান না? তোমরা ডান পাশ দেখতেছো না? তোমরা তো বাম, ও তোমরা তো এমনি বই রয়েছো না? আচ্ছা, ঠিক আছে। বাম পাশে, বাম পাশে যে থাকবে সে সর্বদা কি হয়? মানে বাম পাশের আর ডান পাশের এই জোড়াটা দেখে হবে। যদি অ্যানোড হয়, বাম পাশে সবসময় কি থাকে? সলিড থাকে। আর ডান পাশে কি থাকে? অ্যাকোয়াস সলিউশনেরটা থাকে। আর ক্যাথোডের ক্ষেত্রে আগে অ্যাকোয়াস থাকে, পরে কি থাকে? সলিড থাকে। এখন আসো, অ্যানোড আর ক্যাথোড আমি বুঝলাম। এখন অ্যানোড আর ক্যাথোড দিয়ে কি আমার হবে? হবে না। আমার একটা সেল লিখতে হবে না? সেল, সেলটা কিভাবে হয়? দেখো, একটা সেল স্ট্রাকচার যদি তোমার লিখতে হয়, ধরো তোমার এই যে গ্যালভানিক সেলের মধ্যে আছে কপার। কপারটা কি আছে? অ্যানোডে আছে। কপার সলিড থেকে কি হবে? কপার টু প্লাস হবে। এই যে দুইটা দাগ দেই। তারপরে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্কে যায়। কি খবর? এইটা হইতেছে আমার পুরা একটা ধরো সেল। এটা কি? এটা পুরো একটা সেল। এটা কি? পুরো একটা সেলের স্ট্রাকচার। এটা দ্বারা বুঝিয়ে দিচ্ছি আমি লবণ সেতু। ঠিক আছে, এটা দ্বারা কি বুঝতেছি? এখানে একটা লবণ সেতু আছে। এখন লবণ সেতু হিসেবে কি ব্যবহার করছি? ধরো বাইনিট্রোজেন কি সিএল ইউজ করছি। ঠিক আছে, এটা ইউজ করলাম। বুঝা গেছে? আচ্ছা, এখন আসি অ্যানোড হিসেবে কি থাকবে, সেটা একটা প্রতিযোগিতা থাকে। ঠিক আছে,
অ্যানোড হিসেবে কি থাকবে? তড়িৎদ্বারের যে রেখাটা আছে না, এটা দেখবা ফিগার আছে, ওই ফিগারটা একটু বের করো তো। একটা ছবি আছে, মানে একটা সিরিজ আছে। এটা আগেরটাই তো আছে না? কে না কে মেটা কে এলো কেন? এটা যে উল্টা লাগতেছে আমার কাছে। কে না কে মেগাইবার মেগাইবার ম্যাগনেসিয়াম তো মেগাইবার এলো যেন ফিরে স্টেনাম। এটা না। এটা। আমার কাছে এনে দুইটা বই না। দেখো আমাদের যে সিরিজটা, মানে এটা একটা সক্রিয়তার সিরিজ বলা হয়, ঠিক আছে? এই সক্রিয়তার সিরিজটা আমরা একভাবে পড়ছিলাম না? কে নাকি এবার এলো যেন ফিরে শোনা পাবে হাইকো মিলে হাজিয়াজি পেটাবে আমায়, নাকি মাঝখানে আরো কয়েকটা জিনিস ছিল, এভাবে মনে রাখতাম না? এখন আমরা এইভাবে না মনে রেখে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, মানে সিরিয়ালি কয়েকটা জিনিস মনে রাখবো যেগুলো আমাদের লাগবে। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, নাকি বিকালে নাকি সকালে পড়াবো? আচ্ছা। দেখো, এই হাইড্রোজেন থেকে আমি যত উপরে যাব, তারা তত বেশি জারক হিসেবে কাজ করবে। জারক নাকি বিজারক হিসেবে কাজ করবে? তারা কি করবে? বিজারক হিসেবে কাজ করবে। এখন বিজারকের কাজ কি বলতো? জারণ ঘটানো। জারণ ঘটানো। জারক হিসেবে কাজ করবে। জারক হিসেবে কাজ করবে। যেমন দেখো, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক যদি রাখি, অ্যালুমিনিয়ামে হবে জারণ, আর জিঙ্কে হবে কি? বিজারণ। বুঝতে পারছো? জিঙ্কে হবে কি? বিজারণ। এবং এই হাইড্রোজেনের সাপেক্ষে এই জিনিসগুলোর ভ্যালু হবে নেগেটিভ, এরা বেশি তড়িৎ ঋণাত্মক, এবং এরা হবে কি? পজিটিভ ভ্যালু। বুঝতে পারছো? এরা কি হবে? পজিটিভ ভ্যালু। এখন দেখো ক্রোমিয়ামের সাথে আচ্ছা দেখো, নিকেলের সাথে তুমি এখন একটা অরাম, ঠিক আছে, এই যে নিকেল আর অরাম নিছো। এখন কে অ্যানোড হিসেবে কাজ করবে এখানে? যে যত উপরে আছে, উপরে যে আছে সে কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। দেখো তো, কে উপরে আছে? নিকেল আছে। তাহলে এটা কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার ই সেলের মানটা দেওয়া থাকবে, ঠিক আছে? ই নট সেলের মানটা দেওয়া থাকবে। ই নট সেল তো না, ই নট ধরো এনআই 2+। এটা কিসের মান দেওয়া আছে বলো তো? অ্যানোড তড়িৎদ্বারের মান দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যানোড তড়িৎদ্বারের মান দেওয়া আছে। এখন যদি তোমার এটার মান দেওয়া থাকে এরকম, ই নট Ni2+ থেকে এনআই, মানে এটা কি? তোমার ক্যাথোড তড়িৎদ্বারের মান দেওয়া আছে। এখন তুমি এই ক্যাথোড তড়িৎদ্বারের মান থেকে তুমি এটার অ্যানোড তড়িৎদ্বারের ভ্যালুটা বের করতে পারবা না। তোমার যদি বের করতে হয় যে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে, তুমি এইটা এবং এটা দুইটারে অ্যানোডে নিয়ে যাবা। কিসে নিয়ে যাবা? অ্যানোডে নিয়ে যাবা। ফর এক্সাম্পল আমি তোমাদের ধরো দেখাই, পড়িস না ভাই, বইটা ছিড়বো। ফর এক্সাম্পল তোমাদের দেখাই, দেখো, ধরো তোমার কাছে দুইটা জিনিসের ভ্যালু দেওয়া আছে। ই নট Cu2+Cu, এটার ভ্যালু দেওয়া আছে +0.34 ভোল্ট। আর ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেওয়া আছে -0.76 ভোল্ট। বলো এটা কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে, কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে?
কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে আর কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে বলো। দেখো অ্যানোড আর ক্যাথোড হিসেবে কাজ করার জন্য কি বলছিলাম আমি ফার্স্টে, যে আমার কি হইতে হবে, যে এই যে এখানে যে ভ্যালু গুলো আছে সেটা সবসময় কি হইতে হবে, অ্যানোডে থাকতে হবে না। এটা কি আমার অ্যানোড আছে না এই ক্যাথোডের ভ্যালু দেওয়া আছে, বলো তো ক্যাথোড জারণ মান বা ক্যাথোড তড়িৎদ্বার এটার আমার নিতে হবে ই নট সিইউ থেকে সিইউ টু প্লাসে নিতে হবে। এই যেটা যদি সিইউ থেকে সিইউ টু প্লাসে নেই তাহলে আমার কি আসবে বলো তো, মাইনাস হয়ে যাবে, মানে এটা প্লাস আসছিল মাইনাস হয়ে যাবে, উল্টা যায়, ঠিক আছে, উল্টা যায়, কত হইলো -0.34 ভোল্ট। এখন বলো তো কোনটা বড়, এটা বড় না এটা বড়, বড় কে, বলো বড়টা কে, হ্যাঁ কোনটা বড়, নিচেটা বড়, বেস্ট তুমি ধরতে পেরেছো, ভুল হয়েছে। আচ্ছা এটা বড়, হ্যাঁ 100টা ভাগ করে আমার যদি 76 ভাগ দেয় এটা বড়, নাকি 100 ভাগ করে তোমার 34 ভাগ দিলে সেটা বড় বলো। এখনো বুঝো নাই? দেখো মাইনাস যত কম, নাকি -0.01 আর -0.1 এটা বড় এটা ছোট, এটার সাথে উল্টাপাল্টা লাগাইতেছো কেন? এই জায়গায় দেখো তোমার কাছে আছে 0.12 0.16, কোনটা বড়, 0.16 বড়, 0.16 বড় না, তাইলে মাইনাস বাদ দাও না, মাইনাসটা মাইনাস আসুক নাহলে প্লাস আসুক নাহলে গুণ আসুক নাহলে তুমি নতুন করে একটা চিহ্ন দাও, নতুন করে এই চিহ্ন দাও, সমস্যা কি? হ্যাঁ না, চিহ্ন কি ভাই, না না না, তুমি যদি বলো যে এইটা শূন্য থেকে কাছে নাকি এইটা শূন্য থেকে কাছে, আমি তখন বলবো যে এইটা শূন্য থেকে কাছে, ওইটার সাপেক্ষে আমি বলবো যে এইটা বড়। কিন্তু আমার যদি বলে যে এই দুইটার মধ্যে কোনটা বড় সংখ্যার দিক থেকে মানের দিক থেকে বড়, অবশ্যই আমার 0.76টা বড়। আরো তোমার চোখটা খুললি দেখো, আমার জিঙ্ক আছে এখানে, কপার আছে এখানে, তাহলে কি হবে বলো, আসলে কি হবে, অ্যানোড হিসেবে কাজ করবে কে, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে। কিন্তু আমরা তো একটা ভুল করছি, যে কপার কি হবে প্লাস হবে না, তার মানে এটা হবে কি মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে এখন বড় কে, কপার বড় না, তাহলে কপার হিসেবে কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। চারণ মাথা দেখছো, উল্টাই যাচ্ছে মনে, উল্টা পাল্টা করতে আছে। হ্যাঁ এই পার্টটা আবার করাবো তোমাদের, এই কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন দেখো আমার তোমার ই সেলের ভ্যালু বা ইএমএফ বের করতে বলবে, ঠিক আছে, ইএমএফ মানে কি, ইলেকট্রো মোটিভ ফোর্স, এটা মানে কি, এটা মানে ইএমএফ বা ই সেল বা দেখো ই নট সেল, এটা মানে বুঝিতেছে যে সামগ্রিক যে সেলটা আছে সেটার তড়িৎ প্রবাহ বা ভোল্টেজটা কত হয় সেটা তোমার বের করতে হবে। এইটা সব সময় হয়, একটা জিনিসে মনে রাখবা, ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড, এই একটা সূত্রই মনে রাখবা, ঠিক আছে, একটা সূত্রই মনে রাখবা। অ্যানোড মানেটা কি হবে, অ্যানোডে কি হবে, অ্যানোড এই জায়গায় লেখা দিবা যে অক্স, অক্স মানে কি অক্সিডেশন, আর এটা মানে কি রেড মানে কি রিডাকশন, ঠিক আছে, এটা লিখে দিবা। তার মানে এখানে কি হইতে হবে, ধরো এক্স থেকে x2 প্লাস হইতে হবে, আর এখানে কি হইতে হবে y2 প্লাস থেকে কি হইতে হবে y হইতে হবে, বা যে কোনো কিছু হইতে পারে n প্লাস থেকে। এই জিনিসটা শুধু মনে রাখবা, এটাই তোমার গ নাম্বার প্রশ্নে দেয়, ঠিক আছে। ইএমএফ এর ভ্যালু বের করো, এখন তোমার ক্যাথোডের ভ্যালু দেওয়া থাকবে, অ্যানোডের ভ্যালু দেওয়া থাকবে, এই জায়গায় বসাই দিবা, মান আইসা করবে। আর আরেকটা আছে নার্নস্টারের সমীকরণ, এটা আমরা আগামীকালই দেখবো, এটা আর আজকে দেখাবো না, কালকে শুক্রবার না, কালকে এটা শেষ করবো। আরেকটা চালু দাও তো,